ফেলা বিরতির পর সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। এনআইএ এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, ভূপতিনগর থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের ধৃত তৃণমূল নেতার পরিবারের। তল্লাশির সময় মহিলাদের উপর নির্যাতন করা হয়, এই অভিযোগ সরাসরি আনা হলো। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি সান্নিক। এই জায়গা থেকে জানার চেষ্টা করব, ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। পরিবার নির্দিষ্টভাবে ঠিক কি কি অভিযোগ তুলছে রায়ের বিরুদ্ধে? দেখো প্রিয়াঙ্কা, এখনো পর্যন্ত যে খবর রয়েছে, গতকাল রাতে এই অভিযুক্ত তৃণমূল নেতার পরিবারের তরফে তারা গিয়েছিলেন থানায় এবং সেখানে গিয়ে তারা লিখিত অভিযোগ তারা দায়ের করেন এবং সেই অভিযোগে তারা স্পষ্টভাবে বলেছিলেন যে এনআইএর আধিকারিকরা রাত্রিবেলা তাদের বাড়িতে কার্যত হামলা চালানোর মতো পরিস্থিতি তৈরি করেন। তারা সেখানে যান, সেখানে গিয়ে দরজা ভেঙে তারা ভেতরে ঢোকেন এবং দরজা ভেঙে ভেতরে ঢোকার পর তারা মহিলাদের উপর নির্যাতন করেন, এই অভিযোগ কিন্তু ছিল। সেই ভিত্তিতে তাদের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই এফআইআর লঞ্চ করেছে, যার মধ্যে ধারা 448 আইপিসির, যার অর্থ হলো ট্রেসপাসিং, 325 মারধর, 354 এবং 354B শ্লীলতাহানির চার্জ রয়েছে, 509 কটূক্তি, 34 অর্থাৎ সংগঠিত অপরাধ, অনেকে মিলে একটা অপরাধ করছেন সেই 34, আর 427 অর্থাৎ সম্পত্তির ক্ষতি। এই কটি ধারায় কিন্তু এনআইএর আধিকারিক এবং সিআরপিএফ এর আধিকারিকদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে এবং আননোন হিসেবেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ভূপতিনগর থানার পুলিশ এই মামলারও তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে। অভিযোগকারিনী তিনি নিজে গিয়েছিলেন আজকে থানায়, সেখানে গিয়ে তিনি গোটা বিষয়টা জানান, থানার আধিকারিকদের সঙ্গেও তিনি কথা বলেন এবং সেই মুহূর্তে তিনি কিন্তু জানান যে যে ঘটনা ঘটেছিল তার সঙ্গে যখন আমরা কথা বলি, যে গাড়ি ভাঙার প্রশ্ন, সেই প্রশ্নটাও যখন আমরা তাকে জিজ্ঞেস করি, তাদের তরফে স্পষ্ট দাবি এই গাড়ি তারা ভাঙেননি, গাড়িটাকে এনআইএর তরফে ভেঙে নিয়ে আসা হয়েছিল যাতে এইরকম পরিস্থিতি তৈরি হয়। স্বাভাবিকভাবেই বিস্ফোরক অভিযোগ করা হচ্ছে উল্টো তরফ থেকেও। এইভাবে যখন একের পর এক পাল্টা অভিযোগের চলছে, তার মধ্যেই পুলিশের তরফে এই এফআইআর এর তদন্ত ইতিমধ্যে শুরু করা হয়েছে। ভূপতিনগর থানার পুলিশ কিন্তু তদন্ত করে দেখছে, পরবর্তীতে কি আসে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আমরা জানাতে পারবো। সেক্ষেত্রে এদিকে আজ ভূপতিনগরে তৃণমূল কংগ্রেস, ভূপতিনগরে তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা তারা যাচ্ছেন কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য। আমাদের সঙ্গে রয়েছে সান্নিক। কি কি কর্মসূচি থাকছে আজকে সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেসের? দেখো, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্যে দুজন, একজন কুণাল ঘোষ এবং অন্যজন চন্দ্রিমা ভট্টাচার্য যিনি রাজ্যের মন্ত্রীও, তারা দুজন আজকে আসবেন এই ভূপতিনগরে এসে যেখানে ঘটনা ঘটেছিল সেই জায়গায় সরাসরি এখনো পর্যন্ত তাদের কোনো কর্মসূচি নির্ধারিত না থাকলেও তার থেকে একেবারে কয়েক কিলোমিটার দূরত্বে, 3 থেকে 4 কিলোমিটার দূরত্বে তাদের কর্মী সভা হতে পারে। এখনো পর্যন্ত দলীয় নেতৃত্ব সূত্রে এই রকমই খবর পাওয়া যাচ্ছে এবং যেটা এখনো পর্যন্ত খবর রয়েছে, কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য তারা বিকেল 4টে নাগাদ তারা এসে পৌঁছবেন এই ভূপতিনগরে। এখানে এসে মূলত যেটা গতকালও আমরা দেখেছিলাম, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বালুরঘাটের মঞ্চ থেকে কার্যত এনআইএ কে নিশানা করেছিলেন, যে সেখানে এনআইএর যে ভূমিকা সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছিলেন এবং যেভাবে অঞ্চল সভাপতি এবং বুথ সভাপতি তৃণমূলের তাদেরকে গ্রেফতার করা হলো তার প্রতিবাদ তিনি জানিয়েছিলেন। এবং আজকে তৃণমূলের নেতৃত্ব যারা এখানে আসবেন, যে প্রতিনিধি দল আসবেন, তারাও এসে দেখবেন 24-এর নির্বাচনের আগে যাতে কোনো রকম ভাবে দলীয় সংগঠন কোনোভাবে মজবুত যে অবস্থা এখানে তারা মনে করছেন ছিল, সেইটা যাতে কোনোভাবে না দুর্বল হয়ে পড়ে, সেই দিকটাতে কিন্তু তারা আলাদাভাবে আজকে নজর দেবেন এবং এখানকার স্থানীয় মানুষ যারা তৃণমূল কর্মী সমর্থক রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবেন। ধন্যবাদ সান্নিক। এদিকে ভূপতিনগরে এনআইএ নজরে আরো 3, ভূপতিনগরে বিস্ফোরণ তদন্তে আরো 3 বাড়িতে তাদের তল্লাশি, ভূপতিনগরে আরো 3 বাড়িতে তল্লাশি এনআইএ। ভূপতিনগরে বিস্ফোরণ তদন্তে আরো 3 জন তারা নজরে এনআইএ। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অমিত, কারা এই 3 জন? দেখো, এনআইএ সূত্রে দাবি করা হচ্ছে গতকাল 5টি জায়গাতে তাদের তরফে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। মনোব্রত এবং বলাইকে গ্রেপ্তার করা হলেও বাকি আরো 3টি জায়গায় তল্লাশি চালানো হয়েছিল। তারা হলেন সুবীর মাইতি, নবকুমার পান্ডা, মানব কুমার পড়ুয়া। এই 3 জনই কিন্তু তৃণমূল নেতা এলাকার, এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং তাদের 3 জনের বাড়িতে
এনআইএর তরফে তল্লাশি অভিযান চালানো হয়েছে এবং এনআইএ দাবি করছে এই তল্লাশি অভিযান চালানোর সময় তারা কিন্তু বাড়িতে ছিলেন না। অন্যদিকে তিনজনকেও কিন্তু আগে দুবার নোটিশ পাঠানো হয়েছিল এবং তাদেরকে তলব করা হয়েছিল এনআইএ দপ্তরে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে এনআইএ ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে। যদিও তারা হাজিরা এড়িয়েছেন এবং গতকাল যে 5টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছিল সেই 5টি জায়গার মধ্যে কিন্তু তিনজনের বাড়ি রয়েছে এবং এদের বাড়ি থেকে বেশ কিছু ডকুমেন্টস কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে এনআইএ তরফে দাবি করা হচ্ছে। অন্যদিকে কালকে শুধু তল্লাশি অভিযান চালানো হয়েছে এমনটা নয়, এই তিনজনকে আবারও নোটিশ পাঠানো হয়েছে এবং আগামীকাল বেলা 11টার সময় নিউ টাউনে এনআইএ দপ্তরে তিনজনকে ডেকে পাঠানো হয়েছে এবং তিনজনকে আসতে বলা হয়েছে, কারণ তারা এনআইএ চাইছে যে এই যে বিস্ফোরণ কাণ্ডে তারা যে তদন্ত করছে কলকাতা হাইকোর্টের নির্দেশে, এই তিনজনের স্টেটমেন্ট তারা রেকর্ড করতে চাইছেন, কারণ এদের আচ্ছা এই তিনজনের কি কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে অমিত? তিনজন মারা গিয়েছিলেন বিস্ফোরণে, তাদের সঙ্গে একেবারে তিনজনে কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, এমনটা কিন্তু আমরা জানতে পারছি স্থানীয় সূত্র থেকে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে বলাই এবং মনোব্রত তারাও কিন্তু দুজনে কিন্তু বুথ লেভেল তৃণমূলের বুথ লেভেলের কর্মী বা বুথ লেভেলের কিন্তু দায়িত্বে তারা রয়েছে এবং এই তিনজনকে যে নোটিশ ইস্যু করা হয়েছে বা যে তিনজনের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল তিনজনেরও কিন্তু এই তৃণমূলের সঙ্গে যোগ রয়েছে। আমি এই জায়গা থেকে জানার চেষ্টা করব, তুমি যে তিনজনের কথা বললে তাদের বাড়িতেও তল্লাশি এবং তাদেরকে তলব করা হয়েছে, কিভাবে যুক্ত থাকতে পারে সেই তথ্য কি এখনো পর্যন্ত এনআইএ সূত্রে জানা যাচ্ছে? কারণ এনআইএর নজরেই আরো তিনজন, এই তিন ব্যক্তি কিভাবে যুক্ত, কোনো লিঙ্ক আপ পাওয়া যাচ্ছে? দেখো এনআইএর তরফে যে দাবি করা হচ্ছে বা তারা গতকাল কোর্টেও যেটা দাবি করেছিলেন যে এই বিস্ফোরণ কাণ্ডে এখনো পর্যন্ত তদন্ত করতে গিয়ে বেশ কয়েকজনের কিন্তু যোগসূত্র তারা পেয়েছেন। তাদের মধ্যে গতকাল দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, বলাই এবং মনোব্রত, যারা সরাসরি বিস্ফোরক তৈরি করতেন এমনটা কিন্তু দাবি করা হচ্ছে বা তারা কিন্তু অভিযোগ করছেন এবং আদালতের কাছেও সেই বিষয়টি কিন্তু উল্লেখ করছেন। একই সঙ্গে যে তিনজন মারা গিয়েছিলেন এই বিস্ফোরণ কাণ্ডে 2022 ডিসেম্বর মাসে, তাদের সঙ্গে যাদেরকে এখনো পর্যন্ত নোটিশ সার্ভ করা হয়েছে এনআইএর তরফে, তাদের সিডিআর অর্থাৎ কল ডিটেলস রেকর্ড তারা পেয়েছেন, তাদের সঙ্গে তাদের কথা বলেছেন তারা, বিভিন্ন জায়গাতে একসঙ্গে টাওয়ার লোকেশন এক জায়গায় পাওয়া গেছে। সেক্ষেত্রে বিস্ফোরণে যেমন দুজন মনোব্রত বা বলাই যেমন বিস্ফোরক তৈরি করার ক্ষেত্রে যেমন যুক্ত, বাকি তিনজন তাদের যোগসূত্র কিন্তু এনআইএ যাচাই করতে চাইছেন, কারণ অনেক কনসাইনমেন্ট কোথা থেকে আসতো বা সেই কনসাইনমেন্ট কোথায় চলে যেত বা সেখানে কি ধরনের যদি বাজি কারখানা হয়ে থাকে তাহলে কি ধরনের বাজি তৈরি হতো, এই সমস্ত বিষয় কিন্তু এখন পর্যন্ত তদন্ত করে দেখতে চাইছে এনআইএ কর্তারা। কারণ রাজ্য পুলিশের তরফে কিন্তু এক্সপ্লোসিভ অ্যাক্টে কিন্তু চার্জশিট দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু তদন্তভার অর্থাৎ বেশ কিছু সূত্র পেয়েছেন তারা, সেই সূত্র ধরে এবার তলব করা হলো আরো তিনজনকে। এদিকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, এনআইএ নিয়েই সুপ্রিম কোর্টে মামলা করছে তৃণমূল। ডিআর সিং এর বিরুদ্ধে যে অভিযোগ তারা সামনে আনলেন আজ সকাল 11:30টার সময়, তৃণমূল নেতা কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে বেশ কিছু বিস্ফোরক তথ্য সামনে এনেছেন এবং সেই নিয়ে এবার সরাসরি সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিস্ফোরক তথ্য, কেন্দ্রীয় বিজেপির বিরুদ্ধে যে তথ্য ফাঁস এবং সেখানে বলা হচ্ছে গত 26শে মার্চ জিতেন্দ্র তিওয়ারি নিউ টাউনে ডিআর সিং এর ফ্ল্যাটে যান। কে ডিআর সিং? এনআইএ এর এসপি ডিআর সিং তার ফ্ল্যাটে যান এবং দীর্ঘ 52 মিনিট দুজনের মধ্যে বৈঠক হয়। সন্ধ্যে 6:30টায় পৌঁছান ফ্ল্যাটে এবং 7:22 পর্যন্ত বৈঠক হয় এবং সেই বৈঠকে যাওয়ার আগে সাদা প্যাকেট পর্যন্ত নিয়ে যেতে দেখা যায় জিতেন্দ্র তিওয়ারিকে। মনে করা হয় যে তাদের অভিযোগ, অর্থাৎ রাজ্যের শাসক দলের অভিযোগ, সাদা প্যাকেটে টাকা লেনদেন হয়েছিল, তাই অবিলম্বে এই ডিআর সিং এর বিরুদ্ধেই তদন্ত করতে হবে, এই দাবি তুললেন কুণাল ঘোষ। একবার শোনাবো কুণাল ঘোষ কি বললেন। 26শে মার্চ 2024 এনআইএর এসপি ধনরাম সিং এর কলকাতার বাড়িতে যান বিজেপির নেতৃত্ব। লিস্ট তুলে দেন কোন কোন এলাকায় কাদের গ্রেফতার করতে হবে। সন্ধে 6:30 এনআইএর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এটা ভিজিটার্স বুক। তিনি ছিলেন
7:22 পর্যন্ত ওই ফ্ল্যাটের লিজ এগ্রিমেন্ট আর এখানে ঢুকেছেন জিতেন্দ্র তিওয়ারি। কখন ঢুকেছেন? ভোট ঘোষণার পর আচরণবিধি যখন চলছে, অফিসে যাননি, বাড়িতে গেছেন। একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে। আমরা তদন্ত চাইছি। পুলিশকে DR সিং এর বিরুদ্ধে FIR করতে হবে। 6:30 থেকে 7:22 সন্ধ্যাবেলা, সেই সময় এই দুজনের ফোন থেকে কোথায় কোথায় ফোন গেছে তার হদিশ পুলিশকে বার করতে হবে। কাদের সঙ্গে কথা বলেছে এত বড় চক্রান্তটা। এখানেই থামেননি তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বললেন, যদি কেউ এই অভিযোগ অস্বীকার করে তাহলে 48 ঘন্টার মধ্যে ভিডিও ফুটেজ সামনে আনা হবে। কি বললেন, কি দাবি করলেন, শুনুন। আমাদের দল ইলেকশন কমিশনে যাবে, আর যদি এগুলো কেউ অস্বীকার করেন 48 ঘন্টার মধ্যে জিতেন তেওয়ারি ঢুকছে, ভিডিও রিলিজ করে দেবো, সিসিটিভির ফুটেজ রিলিজ করে দেবো 48 ঘন্টার মধ্যে। জিতেন তেওয়ারি সই করে ঢুকেছেন ভিজিটার্স বুক। জিতেন তেওয়ারি লিখেছেন যে ঠিকানাটা, সেই ঠিকানার লিজ এগ্রিমেন্ট NIA পুলিশ সুপার। চোখের সামনে দেখলে মনে হচ্ছে এজেন্সি তদন্তে যাচ্ছে। ভুল। ওই মামলাগুলোতে ইচ্ছাকৃতভাবে বিজেপি রাজনৈতিক শত্রুদের নাম ঢুকিয়ে রেখেছে। এইভাবে এজেন্সির কাছে গিয়ে গিয়ে কখনো ওপর থেকে নির্দেশ আসছে, কখনো এরা গিয়ে নাম দিয়ে আসছে যে তাদেরকে ধরে আনো, আমাদের মাঠ ফাঁকা করে দাও। এত বড় দুর্নীতি যদি প্রমাণ হয়, তাকে অ্যারেস্ট করা হোক। আর ইলেকশন কমিশন অবিলম্বে DR সিংকে বাংলা থেকে বহিষ্কার করুক। NIA এর কোন দায়িত্বে বাংলায় DR সিং যে বিজেপির সঙ্গে আঁতাত করে ধরতে যায়, তাকে আমরা বরদাস্ত করব না। আজকের এই সাংবাদিক সম্মেলন করে যে সরস্বতী নিকেতনের কথা বলা হলো, যেখান থেকে এসেছিলেন জিতেন্দ্র তিওয়ারি নিউ টাউনে DR সিং এর সঙ্গে দেখা করতে, সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অর্পিতা হাজরা। অর্পিতা, তুমি রয়েছো সেখানে, অর্থাৎ সরস্বতী নিকেতন, যেখানে জিতেন্দ্র তিওয়ারির মেয়ের ফ্ল্যাট। কি বলছেন সেখানে সিকিউরিটি? সেখানে কি নিয়মিত যাতায়াত ছিল? গত 26শে মার্চ বলা হচ্ছে ভিজিটার্স বুকে সেখান থেকে এসেছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তাহলে কি জিতেন্দ্র তিওয়ারি 26শে মার্চ সেখানে ছিলেন? দেখো, এখানকার যারা নিরাপত্তা রক্ষী তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যেটা বলছেন যে পল্লবী তিওয়ারি অর্থাৎ জিতেন্দ্র তিওয়ারির মেয়ে এবং এই পল্লবী তিওয়ারির সঙ্গে তার মা থাকেন এবং জিতেন্দ্র তিওয়ারি ঠিক এই ক্যামাক স্ট্রিটের যে ফ্ল্যাট রয়েছে তুমি দেখতে পাচ্ছ, এই আবাসনের যে ফ্ল্যাট, সেখানে কিন্তু জিতেন্দ্র তিওয়ারি তার মেয়ের সাথে থাকেন। এবং এই যে বৈঠক যখন হয়েছিল নিউ টাউনে, তার আগে এখান থেকেই তিনি গিয়েছিলেন কিনা সেই বিষয়ে তারা কিছু না জানাতে পারলেও এই ফ্ল্যাটেই তারা থাকেন সেই বিষয় কিন্তু নিশ্চিত করে বলেছেন সিকিউরিটি গার্ড বা নিরাপত্তা রক্ষী। তাদের যেটা বক্তব্য যে এই যে আবাসন, এই আবাসনেই মেয়ের সঙ্গে থাকেন এই জিতেন্দ্র তিওয়ারি। ফলে সেই লগবুকে যে অ্যাড্রেস লেখা, সেই অ্যাড্রেসই তোমাকে দেখাচ্ছি। এই যে আবাসন, এখানে সিকিউরিটি গার্ডরা রয়েছেন, তারা পরিষ্কার করে বলছেন যে জিতেন্দ্র তিওয়ারি তার মেয়ে এবং তার স্ত্রী এইখানেই থাকেন এবং এখানে যে 3rd ফ্লোর সেখানেই তাদের ফ্ল্যাট রয়েছে। তবে এখানের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে কিন্তু লগবুকে রয়েছে নিউ টাউনে, যেখানে কিনা এসপির যে ফ্ল্যাট, সেখানে যে বৈঠক করেছিলেন বলে যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই লগবুকে কিন্তু এখানকার অ্যাড্রেস রয়েছে, এমনটাই দাবি করা হয়েছে। এই যে নিরাপত্তা রক্ষীরা তুমি দেখতে পাচ্ছ যে এরা কিন্তু এখানে বসে রয়েছেন। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এখানে। দাদা, আপনি তো এখানে সিকিউরিটি গার্ড, আপনি আচ্ছা সিকিউরিটি গার্ড কোথায়? আচ্ছা, এখানে কি জিতেন্দ্র তিওয়ারি এখানে থাকেন? আমি কিছু বলতে পারি, আমি নতুন, আমার 1 বছর হয়েছে এখানে। আচ্ছা, উনি চেনেন না? এখানে রয়েছে, এখানে সিকিউরিটি গার্ডের যে অফিস, কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম, সেখানে কিন্তু সিকিউরিটি গার্ড তারা বলছিলেন যে এই যে মেয়ের ফ্ল্যাট, সেই মেয়ের ফ্ল্যাটে জিতেন্দ্র তিওয়ারি তিনি থাকেন এবং তার স্ত্রীও এখানেই থাকেন। এখন বৈঠকের সময় তারা এখানে ছিলেন কিনা বা সেই ব্যাপারে কিন্তু জানেন না। এখানে আমি একটু সিকিউরিটি গার্ডের সঙ্গে একটু কথা বলবো। দাদা, এখানে যে মেয়ের ফ্ল্যাট রয়েছে জিতেন্দ্র তিওয়ারি কি এখানে থাকেন? 26 তারিখের আগে কি এখানে ছিলেন? একই কথা তো আপনি বারবার আমাকে জিজ্ঞাসা করছেন। আমার নাইট ডিউটি ছিল, কি করে বলবো যে ছিলেন কি ছিলেন না। জিতেন্দ্র তিওয়ারি সবসময় থাকেন নাকি এখানে থাকেন না, মাঝে মধ্যে আসেন? মাঝে মধ্যে আসেন। আচ্ছা, আর এখানে ফ্ল্যাটে তাহলে কে কে থাকেন? আরে ফ্ল্যাটে ওনার মেয়ে থাকেন, আর উনি এলে ওনার ওয়াইফ থাকেন, উনি থাকেন। আচ্ছা, তার মানে এখানে মাঝে মাঝে উনি আসেন। 26 তারিখের আগে এখানে এসেছিলেন? না, আমি জানি না, আমার নাইট ডিউটি ছিল। 26 তারিখের পরে
আমার নাইট ডিউটি ছিল। না 26-এর পরে পরে দেখেন না না দেখিনি। আচ্ছা 26 তারিখের পরে উনি দেখেননি, কিন্তু এখানকার উনি নিরাপত্তারক্ষী। এই যে তুমি দেখছো এই ফ্ল্যাট, এই ফ্ল্যাটের যে ঠিক 3rd ফ্লোর সেখানেই কিন্তু থাকেন জিতেন্দ্র তিওয়ারির মেয়ে, এবং মাঝে মধ্যে এই জিতেন্দ্র তিওয়ারির তিনি এবং তার স্ত্রী এখানে এসে থাকেন, এমনটাই জানাচ্ছে নিরাপত্তারক্ষীরা। আর এখানকারই যে ঠিকানা, সেই ঠিকানায় কিন্তু লেখা ছিল লগবুকে, এমনটাই অভিযোগ। বেশ, গোটা আরো তথ্য বিষয়টা- তোমার কাছ থেকে জানার চেষ্টা করবো। অর্পিতা, তুমি সঙ্গে থাকো। শুধুমাত্র বিজেপি নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও যুক্ত এই অভিযোগ আনলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শুনুন কি বলছেন। এই লোকটি কিন্তু কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অত্যন্ত আস্থাশীল এবং বিশ্বস্ত লোক। এর আগে এসপিজি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি কাজ করেছেন, এবং যেটা এনআইএ সূত্রেও আমাদের কাছে খবর আসছে, এই ভদ্রলোক সরাসরি হোম মিনিস্ট্রির কোনো একটা কানেকশন আছে। হোম মিনিস্ট্রি বিজেপি বলে দিচ্ছে ধনরাম সিংকে তৃণমূলকে শেষ করতে নাবো, আর লোকাল বিজেপি যেসব নাম দেবে তাদের অ্যারেস্ট করো। এইটার সঙ্গে ধনরাম সিং এর সঙ্গে যেমন লোকাল বিজেপি জড়িত, তেমনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক হোম মিনিস্ট্রি জড়িত। এই গোটা চক্রান্তটা, এটা আমরা এর শেষ দেখতে চাই। এখানেই শেষ নয়, আরো অনেক তথ্য ফাঁস হবে, এমনটাও কিন্তু কার্যত সাংবাদিক সম্মেলনে বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলছেন এখানেই শেষ নয়, শুধুমাত্র জিতেন্দ্র তিওয়ারি ডিআর সিং এর ফ্ল্যাটে গিয়েছে, সাদা প্যাকেট নিয়ে তিনি ফ্ল্যাটে প্রবেশ করেছে, সেই সাদা প্যাকেটে টাকার লেনদেন হয়েছে, এই অভিযোগ তুলেছেন বা এই দাবি তুলেছেন অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ডিআর সিংকে। এই সমস্ত বিষয় কিন্তু শুধু নয়, এখানেই শেষ নয়, এছাড়াও আরো অনেক বেশ কিছু বিস্ফোরক তথ্য সামনে আনা হবে, এমনটাই কিন্তু বললেন কার্যত হুঁশিয়ারি তৃণমূল নেতা কুণাল ঘোষের। চৈত্র মাস চলছে, শুধু এনআইএটা দিলাম, বৈশাখ পড়বে, আর একটা এজেন্সির আরো 2 অফিসারের গল্প সামনে আনবো। আমি আবারও যাব, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পিতা। অর্পিতা, এই জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করব তোমার কাছ থেকে, যে যেখানে নিয়মিত যাতায়াত ছিল বলা যায়, কারণ ওটা মেয়ের ফ্ল্যাট, জিতেন্দ্র তিওয়ারির, পল্লবী তিওয়ারির ফ্ল্যাট, এবং সেখানে গত 26শে মার্চ সেখানে ছিলেন কিনা বা সেখান থেকেই নিউ টাউনের ফ্ল্যাটে এসেছিলেন কিনা, সেটা সেখানকার নিরাপত্তা রক্ষীরা স্পষ্ট করছেন না। এবং আমরা দেখতে পাচ্ছি যে তার মেয়ে পল্লবী তিওয়ারি এই মুহূর্তে ফ্ল্যাটে না থাকলেও কবে, একটু জানার চেষ্টা করো যে কবে সেই ফ্ল্যাট ছেড়ে তারা আসানসোলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। দেখো, তোমাকে কিছুক্ষণ আগেই বললাম যে যখন সিকিউরিটি গার্ডের সঙ্গে যখন আমরা কথা বললাম, তিনি স্পষ্টত তিনি জানিয়েছেন যে গত পরশুদিন আসানসোলে তিনি গিয়েছেন, অর্থাৎ এই জিতেন্দ্র তিওয়ারির মেয়ে পল্লবী তিওয়ারি তারা গিয়েছেন, ফলে ফ্ল্যাট এখন বন্ধ রয়েছে, যে কারণে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই যে ক্যামাক স্ট্রিটের যে ফ্ল্যাটটি, সেখানে জিতেন্দ্র তিওয়ারি এবং তার স্ত্রী মাঝে মধ্যে এখানে আসতেন, তেমনটাই তারা জানাচ্ছেন। অর্থাৎ মেয়ের যে ফ্ল্যাট রয়েছে ক্যামাক স্ট্রিটে, সেখানে তিনি মাঝে মধ্যে আসতেন, কিন্তু বৈঠকের আগের দিন বা বৈঠকের পরে জিতেন্দ্র তিওয়ারি এসেছিলেন কিনা সেই বিষয়ে মুখ খুলছেন না এই নিরাপত্তা রক্ষীরা। তারা যেটা বলছেন যে এই বিষয়ে তারা কিছু জানেন না, তাদের শিফটিং ডিউটি ছিল, তিনি তখন ছিলেন না। এক একজন নিরাপত্তা রক্ষী এক এক রকম কিন্তু তারা বলছেন কার ডিউটি ছিল তারা জানেন না। ফলে এই বৈঠকের যে দিন, গুরুত্বপূর্ণ যে দিন, যে এখান থেকেই জিতেন্দ্র তিওয়ারি কি গিয়েছিলেন নাকি অন্য জায়গা থেকে এসেছিলেন, সেই বিষয়টা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। কারণ নিরাপত্তা রক্ষীরা তারা কিন্তু কার্যত বলে দিচ্ছেন যে জিতেন্দ্র তিওয়ারি বৈঠকের দিন এখান থেকে গিয়েছিলেন কিনা সেই বিষয়ে তারা জানেন না। এবং এই যে লগবুকে যে এখানকার অ্যাড্রেস রয়েছে, যে ক্যামাক স্ট্রিটের যে অ্যাড্রেস রয়েছে, সেটি তার মেয়ের ফ্ল্যাটের, এবং এই ফ্ল্যাটেই বলা হলো কি যে এখানে জিতেন্দ্র তিওয়ারি তিনি আসেন, এবং মাঝে মধ্যেই তারা আসেন, তার স্ত্রীও এখানে থাকেন মাঝে মধ্যে এসে। ফলে বৈঠকের দিন জিতেন্দ্র তিওয়ারি ক্যামাক স্ট্রিটের ফ্ল্যাট থেকে কখন গিয়েছেন, আদৌ গিয়েছিলেন নাকি অন্য জায়গা থেকে এসেছিলেন, এই বিষয়ে কিন্তু নিরাপত্তা রক্ষীরা তারা কিছু জানেন না, তেমনটাই অন্তত আমাদের ক্যামেরার সামনে তারা জানালেন। ফলে গোটা বিষয়টা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে, যে একদিকে যেমন এসপির বিরুদ্ধে, যে এসপির সঙ্গে এই জিতেন্দ্র তিওয়ারির যে বৈঠকের কথা যে তুলে আনা হলো তৃণমূলের পক্ষ থেকে, অন্যদিকে কিন্তু আর একটাও বিষয়, যে জিতেন্দ্র তিওয়ারি কি এই ফ্ল্যাট থেকে গিয়েছিলেন, সেই বিষয়ে কিন্তু ধোঁয়াশা থাকছেই। বেশ, ধন্যবাদ অর্পিতা। আমাদের সঙ্গে সরাসরি ছিল সরস্বতী নিকেতন থেকে আমাদের প্রতিনিধি অর্পিতা। কিন্তু যে বিষয়গুলো সামনে এলো এখনো পর্যন্ত, সকাল 11:30টায় সাংবাদিক সম্মেলন তৃণমূল কংগ্রেসের তৃণমূল নেতা কুণাল ঘোষ, এবং সেখানে এই বিস্ফোরক তথ্য তিনি সামনে আনলেন। গত 26শে মার্চ জিতেন্দ্র তিওয়ারি বিজেপি নেতা, তিনি নিউ টাউনে এনআইএর এসপি ধনরাম সিং এর ফ্ল্যাটে যান, এবং 6:30 থেকে 7:22 পর্যন্ত দীর্ঘ 52 মিনিট বৈঠক হয়, এবং সেই বৈঠকে
কাকে কাকে গ্রেপ্তার করতে হবে সেই তালিকা তুলে দেওয়া হয়। জিতেন্দ্র তিওয়ারি সেই তালিকা তুলে দেন। শুধু তাই নয়, একটি সাদা প্যাকেটের টাকার লেনদেন হয়েছে বলেও দাবি করা হলো তৃণমূলের তরফ থেকে। এবং ইতিমধ্যে এই ঘটনায় সুপ্রিম কোর্টের পর্যন্ত দ্বারস্থ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং এই অভিযোগ এখানেই শেষ নয়, আরো অনেক অভিযোগ, আরো বিস্ফোরক তথ্য সামনে আনা হবে চৈত্রের শেষে, অর্থাৎ বৈশাখ মাসের শুরুতেই। এমনটাও কার্যত হুঁশিয়ারি তৃণমূল নেতা কুণাল ঘোষের। 26শে মার্চ 2024 এনআইএ এর এসপি ধনরাম সিং এর কলকাতার বাড়িতে যান বিজেপির নেতৃত্ব। লিস্ট তুলে দেন কোন কোন এলাকায় কাদের গ্রেফতার করতে হবে। সন্ধে 6:30 এনআইএ এর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এটা ভিজিটার্স বুক। তিনি ছিলেন 7:22 পর্যন্ত ওই ফ্ল্যাটের লিজ এগ্রিমেন্ট। আর এখানে ঢুকেছেন জিতেন্দ্র তিওয়ারি। কখন ঢুকেছেন? ভোট ঘোষণার পর আচরণবিধি যখন চলছে। অফিসে যাননি, বাড়িতে গেছেন। একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে। আমরা তদন্ত চাইছি। পুলিশকে DR সিং এর বিরুদ্ধে FIR করতে হবে। 6:30 থেকে 7:22 সন্ধ্যাবেলা। সেই সময় এই দুজনের ফোন থেকে কোথায় কোথায় ফোন গেছে তার হদিশ পুলিশকে বার করতে হবে। কাদের সঙ্গে কথা বলেছে এত বড় চক্রান্তটা। এই অভিযোগ সামনে আসার পর আমরা কথা বলেছিলাম জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে। তিনি কি জানিয়েছেন শুনুন। আমি যে আধিকারিকের কথা বলছে তার সঙ্গে কোনো বৈঠক করেছি বা আরো যা এলিগেশন দিচ্ছে সেটা ওরা যদি প্রমাণ করতে পারে তাহলে রাজনীতি ছেড়ে দেবো। আর যদি প্রমাণ না করতে পারে তাহলে 7 দিন আমি ওয়েট করব। 7 দিনের মধ্যে তারা এই এলিগেশন গুলো যদি প্রত্যাহার না করে নেয় তাহলে আমি তাদের বিরুদ্ধে মানহানি মামলা করব। যা যা এলিগেশন উনি করেছেন সেই এলিগেশন প্রমাণ করার দায়িত্ব ওনাদের। আমি 7 দিন সময় দিচ্ছি যে এই মিথ্যা এলিগেশন তারা প্রত্যাহার করুন। না করলে 7 দিন পর আমি তাদের বিরুদ্ধে মানহানি মামলা করব। আসছি পরের খবরে। মুর্শিদাবাদের দৌলতাবাদে বোমা বিস্ফোরণ। মুর্শিদাবাদের বিস্ফোরণে গুরুতর জখম এক। জমির পাশে সকেট বোমা ফেটেই বিপত্তি, গুরুতর আহত ব্যক্তি। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি প্রণব। কখন ঘটে এই বিস্ফোরণ এবং আহত ওই ব্যক্তি কেমন রয়েছে? দেখো, আহত ব্যক্তি রাশিদুল শেখ, তার অবস্থা স্থিতিশীল, তবে তার এখনো ওটিতে ঢোকানো হয়েছে। ডান হাতটা গুরুতরভাবে জখম হয়েছে এবং সেখানে চিকিৎসা চলছে। এবং এই রাশিদুল শেখ সে তোমার প্রতিদিনের মতো তার নিজের জমিতে কাজ করছিল। সেই সময় আলের মধ্যে একটি সকেট বোমা পড়েছিল এবং সেটাকেই যখন সে সরাতে যায় সেই সময় বিস্ফোরণ ঘটে এবং কবজির ওপর থেকে উড়ে যায়। এবং কে বা কারা রাখলো, কেন রেখেছিল, কোন উদ্দেশ্যে রেখেছিল, পুরো ঘটনা কিন্তু তদন্ত করছে দৌলতাবাদ থানার পুলিশ। এবং আরো কোনো বোমা রয়েছে কিনা তার জন্য কিন্তু আশেপাশে তল্লাশি চালানো হচ্ছে। তবে গুরুতর আহত অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই চিকিৎসকেরা তার চিকিৎসা শুরু করেছেন। তবে তার অবস্থা স্থিতিশীল বলেই কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন। ধন্যবাদ প্রণব। পূর্ত দপ্তরের কাছে নিম্নমানের সামগ্রী ব্যবহার সহ দুর্নীতির অভিযোগ। ওল্ড মালদায় হাইড্রান্ট তৈরির কাজ বন্ধ করে দিলেন প্রাক্তন পুরপ্রধান তথা স্থানীয় তৃণমূল কাউন্সিলর। পূর্ত দপ্তরের কাজ, সেখানে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। এই অভিযোগে কাজ বন্ধ করে দিলেন শাসক দলের কাউন্সিলর, যিনি একসময় পুরপ্রধানও ছিলেন। এ নিয়ে শোরগোল ওল্ড মালদার পুরো এলাকায়। সম্প্রতি ওল্ড মালদার মঙ্গলবাড়ি রেলগেট থেকে বুলবুলচন্ডী মোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ হয়েছে। রাস্তা সম্প্রসারণের সঙ্গে সঙ্গেই রাস্তার দুধারে তৈরি হচ্ছে হাইড্রেন্ট। এই কাজ করছে পূর্ত দপ্তর। শনিবার সকালে যা বন্ধ করে দেন ওল্ড মালদার প্রাক্তন পুরপ্রধান তথা স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ। তার দাবি, বারবার বলার পরেও হাইড্রেন্ট তৈরিতে পুরনো রড ব্যবহার করা হচ্ছে। পূর্ত দপ্তরের কয়েকজন ইঞ্জিনিয়ার, আধিকারিক এবং ঠিকাদারের হাতাতে এরকম খারাপ কাজ হচ্ছে। এটা যদি পিডব্লিউডির এক্সিকিউটিভ হোক, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার নর্থ সার্কেলের হোক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হোক, যদি ইনকোয়ারি করে ড্রেনের তলা যদি খুঁড়ে দেখে সেখানে কোনো সোলিং করা হয়নি, সাধারণ রোলার ব্যবহার করছে। আর ওই মাটি যেখানে কাটছে সেই মাটি এখানে ফিল আপ করছে। আর পাথর বালির পরিবর্তে মাটি আর পাথর মিশাচ্ছে। এই যে নিম্নমানের কাজ, আমি মনে করি এই নিম্নমানের কাজের সঙ্গে পিডব্লিউডি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার
এবং এখানে যারা সুপারভিশন করছেন সবাই এর পেছনে আছেন। এ নিয়ে পূর্ত দপ্তরের বক্তব্য, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। জায়গায় জায়গায় পুকুর চুরি, পুকুর ভরাটের অভিযোগেই শোরগোল। পানিহাটিতে বিক্ষোভ স্থানীয়দের। পুলিশের জালে 2, নোদাখালীতেই পুকুর ভরাট রুখলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। উত্তর থেকে দক্ষিণ 24 পরগনা 2 জেলাতেই পুকুর ভরাটের অভিযোগে শোরগোল। দক্ষিণ 24 পরগনার বজবজ 2 নম্বর ব্লকের নোদাখালী, এখানেই বিডিও অফিসের কাছে চলছিল পুকুর ভরাট। স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে নজর এড়িয়ে চলছিল মাটি ফেলার কাজ। খবর পেয়ে এলাকায় গিয়ে পুকুর ভরাট রুখলেন বজবজ 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। আমি পুলিশকে দিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। আপনি কি চাইবেন উনি অ্যারেস্ট হোক? হ্যাঁ, আমি চাইলে এক্ষুনি অ্যারেস্ট হতে পারে, কিন্তু আমি অ্যারেস্ট করছি না। কিন্তু পুকুরে যদি 1 ফোঁটা মাটি পড়ে উনি কালই অ্যারেস্ট হয়ে যাবে। জমির মালিককে বিডিও অফিসে তলব করা হয়েছে। কোনো কাজ যাতে না হয়। পানিহাটি রামকৃষ্ণ পল্লী, এখানেই রয়েছে 150 বছরেরও পুরনো একটি ঝিল। স্থানীয়দের অভিযোগ, সেই ঝিলেই নজর পড়েছে জমি মাফিয়াদের। ঝিল ভরাট করে চলেছে বেআইনি নির্মাণ। এ নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আমাদের বাড়ি এখানে 65 সালে ওপারে হয়েছে, তখন থেকে ঝিলটা দেখে এসেছি আমরা। নিজের জমি ছেড়ে দিয়ে প্রায় 10 ফুটে প্রায় 1.5 কাঠা করে জমি নিজেরা বুঝিয়ে দিচ্ছে। ঝিলটা তো ক্রমশ দিনের পর দিন ছোট হয়ে যাচ্ছে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঝিল ভরাটের অভিযোগে পুলিশের জালে 2। হাসনাবাদের শিমুলিয়া কালীবাড়ি এলাকা, এখানেই জলাজমি ভরাটের অভিযোগ প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা স্থানীয় সিপিআইএম নেতার বিরুদ্ধে। এতে বর্ষায় ভোগান্তির আশঙ্কা এলাকাবাসী। রাজার জায়গা রাজা ভর্তি করছে, ওর সামনে আছে ও এখন যেটা ভর্তি করছে। একসময় সিপিএম এর মেম্বার ছিল। কোন পঞ্চায়েতে? হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতে। অনেকে বলার চেষ্টা করে, আবার বলতে চায় না, সামনে আসতে চায় না। কোনো ড্রেন নেই, কোনো পুকুর নেই ওখানে। ওখানে কোথায় পুকুর দেখতে পাচ্ছেন আপনি? জমি পুকুর আছে নাকি? কে বলছে পুকুর আছে? গভর্নমেন্টের জায়গা, যখন প্রয়োজন হবে গভর্নমেন্ট নিয়ে নেবে, ঠিক আছে? আমি ভরাট বললে কোনো কিছু না, আমি জায়গাটা নিচু জায়গা উঁচু করা হচ্ছে। বিষয়টা আমি শুনেছি এবং পঞ্চায়েতগতভাবে যা ব্যবস্থা নেওয়ার আমি নেব। ওটা বন্ধ করবেন তাদের? অবশ্যই। নিউজ 18 বাংলা।